আসসালামু আলাইকুম। আমরা এর আগে পড়েছিলাম ভাল্ব সম্বন্ধে, যে প্লাম্বিং ওয়ার্কিং এমন কি কত ধরনের ভাল্ব ইউজ হয়। এই ভাল্বগুলো আমি একটা শীট আপনাদেরকে দিয়েছিলাম, যেটা আপনারা স্টাডি করার কথা। এবং স্টাডি করে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে আমাদের প্লাম্বিং কাজে কত ধরনের ভাল্ব ইউজ হয় এবং কোন কোন পারপাসে কোন কোন ধরনের ভাল্ব ইউজ হয়, সেগুলো আপনারা জানতে পারবেন। আজকে আমি যেটা ক্লাস নেব, সে ক্লাসের টপিক হচ্ছে আমাদের ওয়াটার মিটার। আমাদের ওয়াটার মিটার মূলত ইউজ করব এখানে ওয়াটার পরিমাণ, মানে আহ, আমরা যে সোর্স থেকে পানি নিচ্ছি অথবা যে বিল্ডিং এ পানি ডিস্ট্রিবিউট করতেছি, সেই বিল্ডিং এর পানি কি পরিমাণে আমি ইউজ করতেছি এবং এটা কত প্রেসারে আসতেছে, এগুলো মেজার করার জন্য আমরা ওয়াটার মিটারটা ইউজ করব। তো আমরা এখানে যে ওয়াটার মিটারটা ইউজ করব, প্লাম্বিং ওয়ার্কের ক্ষেত্রে আমরা তিনটা ওয়াটার মিটার ইউজ করব। তিন ধরনের ওয়াটার মিটার ইউজ করব। টাইপ 1 ডাইস মিটার, দুই নম্বর আছে টারবাইন ওয়াটার মিটার অ্যান্ড কম্পাউন্ড ওয়াটার মিটার। তো এখানে তিনটে যে ওয়াটার মিটার আছে, আমরা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব সেটা আমরা জানবো। ডাইস ওয়াটার মিটারটা আমরা আপ টু 2 ইঞ্চি পর্যন্ত ইউজ করতে পারবো। আর টারবাইন মিটার, সেটা আমরা 2 ইঞ্চিতে ইউজ করতে পারবো, বাট এক্ষেত্রে যদি আমরা যদি চাই যে ওয়াটারের ক্ষেত্রে যে কনস্ট্যান্ট যে ভেলোসিটিটা, যে বেগটা আমরা যদি সেটা দেখতে চাই, তাহলে আমরা এটা এই টারবাইন মিটারটা ইউজ করব। আর কম্বাইন মিটার হচ্ছে যেটা ডাইশ মিটার এবং টারবাইন মিটার, এই দুটা মিটারের সমন্বয়ে আমার কম্পাউন্ড মিটারটা তৈরি করা। কারণ ডাইশ মিটার দিয়ে আমরা ফ্লোটা দেখতে পারি যদি পারি, আর টারবাইন মিটার দিয়ে আমরা তার বেগটা দেখতে পাবো। আবার কম্পাউন্ড মিটার আমরা দুটোই দেখতে পারবো। প্রথমটা যদি আমি বলি যে ডাইশ মিটার দিয়ে কত পরিমাণ পানি আমার প্রবাহিত হচ্ছে, ফ্লোটা পেলাম, এবং এই ফ্লোর যে বেগটা সেটা আমি টারবাইন মিটার দিয়ে পাবো। এবং যে কম্পাউন্ড ইউজ করি, সেটা আমরা দুটাই দেখতে পারবো। এখানে কত পানি, কত মিটার কিউব পানি, অথবা কত জেপিএম, অথবা কত ফ্লো পানি যাচ্ছে সেটা দেখতে পারবো, এবং কত প্রেসারে যাচ্ছে বা কত বেগে যাচ্ছে সেটা আমরা জানতে পারবো। তো এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফসেট এখানে দেখানো আছে, যে ফসেট গুলো আমাদের ওয়াশরুমের ওয়ারিং করতে ইউজ হয়। যে আমরা যেখান থেকে পানি, যে সোর্স থেকে পানি নেব, পাইপের মধ্যে পানি যেটা ইউজ করার জন্য নেব, সেটা আমরা কি করব, একটা ফসেটের মাধ্যমে নেব। এই ফসেটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ওয়াশরুমে কত ধরনের ফসট বা কত ধরনের ট্যাপ ইউজ করা হয়, তার মধ্যে এখানে দেয়া আছে বিপ কক ইউজিং উইদাউট এনি ফিক্সার ছাড়া ইউজ করতে পারবেন। পিলার কক ফসেট ইউজ ইন বেসিন এবং ল্যাবরেটরি। পিলারটা কোথায় ব্যবহৃত হয়? ফসেট ইউজ হয় বেসিনে এবং ল্যাবরেটরিতে। তারপর অ্যাঙ্গেল স্টপ কক এবং স্টপ কক, এটা কি হয়? স্টপিং ফ্লো অফ ওয়াটার ইনটু দ্য ফিক্সার। ফিক্সার থেকে ওয়াটার বন্ধ করার জন্য, পানির যে প্রবাহটা বন্ধ করার জন্য অ্যাঙ্গেল স্টপ কক অ্যান্ড স্টপ ককটা ইউজ করা হয়। অ্যাঙ্গেল স্টপ ককটা বেসিনে ডাব্লিউসি তে ইউজ করা হয়, আর স্টপ ককটা শাওয়ারে এবং যেখানে সিঙ্গেল লাইন আছে বা অন্য কোনো লাইন আছে সেখানে ইউজ করা হয়। অ্যাঙ্গেল স্টপ ককটা আপনি দুই দিকে ইউজ করতে পারবেন, এর দুই দিকে ফ্লো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর স্টপ কক দিয়ে শুধু আপনি একটা দিকে ফ্লো কন্ট্রোল করতে পারবেন। সিঙ্গেল হোল বেসিন মিক্সার ইউজ ইন এ বেসিন হোয়ার হট ওয়াটার ইন সাপ্লাইড। এটা কি হচ্ছে, যে সিঙ্গেল হোল যে বেসিনটা আছে, সেটা আপনাদের বেসিনের যে হট ওয়াটার সেটাকে আপনাকে ক্লোজ করে দেবে। বাথ অ্যান্ড শাওয়ার মিক্সার। বাথ অ্যান্ড শাওয়ার মিক্সার শুধুমাত্র আপনার যেখানে কোল্ড এবং হট ওয়াটার সাপ্লাই আছে, সেই শাওয়ারে ইউজ হবে। সুইভেল ফিলার কক,
the spout can be moved left or right side. এই সুইভেলটা হচ্ছে দুই দিকে, যেটা আমাদের ক্লোজ এবং একদিকে ক্লোজ একদিকে ওপেন, এইটা হচ্ছে আমরা ডানে এবং বামে নাড়াচাড়া করে বন্ধ এবং ওপেন করতে পারতেছি, সেটাকে বলা হচ্ছে এখানে সুইভেল। তারপর যদি আমরা আসি এলবো অ্যাকশন পিলার অর বিপকক, এটা কোথায় ইউজ হয়? ইউজড ফর অ্যাভয়েডিং কন্টামিনেশন অফ হ্যান্ড, যেখানে আমাদের হাতের স্পর্শ নাই সেক্ষেত্রে আমাদের এটা ইউজ হবে। সেলফ ক্লোজিং পিলার কক, মেইনলি ইউজ ফর বেসিন অর পাবলিক টয়লেট, বেসিনে এবং পাবলিক টয়লেটে এটা ইউজ হয়। কেন ইউজ হয় যদি আমরা বলতে যাই, যে একটা মানুষ পানি ইউজ করে হঠাৎ চলে গেল, বন্ধ করলো না, সেক্ষেত্রে অন্য কেউ ওটা দেখতেছে না বা এটা তার দায়িত্ববোধ থেকে বন্ধ করতেছে না, সেক্ষেত্রে কি হবে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেন্সর টাইপ। তো এখানে কিছু ফসফেটের পিকচার দেয়া আছে, যে কত ধরনের যে ফসফেট আছে তার মধ্যে কয়েক কিছু অংশ এখানে দেখানো আছে। তো আমরা এখানে দেখতে পাবো যে এই প্রথমে যদি দেখি আমরা বাম দিক থেকে, এখানে একটা লাক্সারিয়াস টাইপ একটা ফসেট দেখতে পাচ্ছি আমরা, যে ডাবল হ্যান্ডেড ফসেট, শাওয়ার মিক্সার, তারপর সিঙ্গেল, যেটা আমরা বললাম যে সুইভাল, তারপর হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, তারপর পুশ অফ, তারপর হচ্ছে আমাদের সার্কেল, তারপর হচ্ছে পাখির ঠোঁটের মতো যেমন পানি পড়ছে, এটা একটা পিলার কক, বিভিন্ন শেপের আমরা দেখতে পাচ্ছি। সিঙ্কের জন্য যে লম্বা ঠোঁট যুক্ত, সেটা সিঙ্কের জন্য ব্যবহার করা হয়। তারপর পাইপ জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা দেয় যাই, এটা একটা কাস্ট আয়রন পাইপের জয়েন্ট সম্পর্কে বলা আছে এখানে, যে যদি কখনো আমরা কোনো পুরাতন বিল্ডিং এ কাজ করে থাকি বা কাজ করতে হয়, যদি আমরা সেখানে দেখি যে কাস্ট আয়রন কোনো পাইপ আছে, সেক্ষেত্রে যদি কোনো লিকেজ হয়, সেক্ষেত্রে আমরা তার জয়েন্ট কিভাবে দেবো সেগুলোর জন্য লিডের জয়েন্ট এবং লিড বা সিমেন্ট মোটর যে জয়েন্ট গুলো, সেগুলো দিয়ে এর যে লিক প্রুফ করতে হবে, সেই লিকেজ প্রুফের যে ম্যাটেরিয়াল, সেটা কিভাবে ইনস্টলেশন করবে সেটা একটা টাইপ বলা আছে। যদি আমরা ডান এবং বামে দেখি, যে বাম সাইডে যে জয়েন্টটা আছে, সেটাকে বাম সাইডের জয়েন্টটাকে বলতেছে ইমপারফেক্ট জয়েন্ট। এই জয়েন্টটা কি কিনা পারফেক্ট না। আর ডান সাইডে যে জয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে পারফেক্ট জয়েন্ট। কেন পারফেক্ট? এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে বাম সাইডে যে জয়েন্টটা, সেটা যে মোটর যে জয়েন্ট, সেটা আমাদের সার্কুলার ভাবেই দেয়া আছে, যেটা একটা পাইপের ক্রস সেকশন দেখতেছি সার্কুলার ভাবে দেয়া আছে। আর এখানে যে জয়েন্টটা ইউজ করতেছে, সেখানে তেমন কোনো আমরা প্রোটেক্ট দেখতে পাচ্তেছি না। এই যে পাইপের যে দুটো পাইপের যে জয়েন্ট, এটার মাঝে যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আপনার পাইপের মাধ্যমে পূরণ হয়ে গেছে। তার মানে আমরা এক যদি দেখি যে দেখি তাহলে এই জায়গাটুকু কোনো জয়েন্টে কোনো মশলা বা কোনো ইয়ে নেই, মোটর নেই। সো যেহেতু এই দিকে শুধু মোটরটা ইউজ করছে, তো আর যদি পানি কখনো প্রেসার ক্রিয়েট হয়, তাহলে এই জায়গাটা কি হবে, আবার লিকেজ করতে পারে। আর যদি আমরা যদি দেখি যে ডান দিকে যদি জয়েন্টটা দেখি, সেটা এই জয়েন্টটা পাইপ থেকে একটু দূরে,
এখানে কিছু মশলা ইউজ করা হয়েছে, এদিকে মশলা ইউজ করা আছে। সো সেক্ষেত্রে কিন্তু এটা এই জায়গাটা যে পারফেক্ট সেটা আমরা বলতে পারি না। সো এই জায়গাটা পারফেক্ট, এই জায়গাটা পারফেক্ট না। তারপর যদি কখনো কোনো পানি আসে, এই জায়গাগুলোর মধ্যে কি জমবে? এই জায়গায় কি জমবে? ময়লা জমবে, শ্যাওলা জমবে। আর এই জায়গায় কোনো শ্যাওলা জমবে না। পাইপে কিছু জয়েন্ট, আমরা একটা দেখলাম লিড জয়েন্ট, তারপর দেখবো আমরা তারপর জয়েন্ট থ্রেড এবং ট্যাফায়েড জয়েন্ট। এখানে কি বলা আছে? জয়েন্ট অফ দ্য মেড দ্য ট্যাফার থ্রেড জয়েন্ট ফর মেকিং আপ টাইট অ্যান্ড লিক প্রুফ। এই জয়েন্টটা কি জন্য দেওয়া হয়? এটা মূলত লিক প্রুফ করার জন্য বা ফ্লো বন্ধ করার জন্য, এবং যে কোনো ধরনের লিকেজ বন্ধ করার জন্য আমাদের এই থ্রেডের ট্যাপ ইউজ করা হয় বা ফ্লো বন্ধ করতে। The tap thread is usually 20 millimeter or for 300 millimeter of thread length. থ্রেড ইউজুয়ালি কত হবে? 20 mm থেকে 300 mm পর্যন্ত থ্রেডের লেন্থ হতে পারে। বিভিন্ন পাইপের সাইজ অনুযায়ী এটা ভেরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম 20 mm থেকে শুরু করে, পাইপের ক্ষেত্রে 20 mm থেকে শুরু করে 300 mm পর্যন্ত এর থ্রেড লেন্থ হতে পারে। এখানে কয়েকটা ক্রাইটেরিয়া বলা আছে যে এটা কিভাবে থ্রেডটা করবে। ট্যাপের থ্রেড আর হচ্ছে প্যারালাল থ্রেড। ট্যাপের থ্রেডটা হচ্ছে আস্তে আস্তে আপনার যে থ্রেডটা সংকুচিত, একটা রিডিউস আকারে যাবে। আর যেটা প্যারালাল সেটা হচ্ছে পাইপের যে সমান্তরালে বা এর যে ইনার যে এরিয়াটা সেটা সমানে যাবে, কোনো অ্যাঙ্গেল সৃষ্টি করবে না। তো আমরা দুটো পিকচার দেখলেই আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের ট্যাফেট আর কোনটা আছে প্যারালাল থ্রেডেড। তো এখানে যে 6টা গাইডলাইন দেওয়া আছে আমরা পড়ে দেখি। The pipe shall be cut square by properly scouring the pipe view jaw. Trim the inside of the cut to remove the bar often left by the cutting tool. এটা কি করতে? প্রথমে স্কোয়ার কেটে নিতে হবে, তারপর এটাকে যে উপর থেকে যে ময়লাটা থাকবে কাটার পর সেটাকে শার্পনেসটা রিমুভ করতে হবে। Thread pipe dies proper length and lubricating the dia. অয়েল এবং থ্রেড করার জন্য যে পাইপটা আছে সেটা ডায়ার অনুযায়ী এটাকে করতে প্রপার লেন্থে নিতে হবে এবং লুব্রিকেটিং করতে হবে। আফটার থ্রেডিং রিমুভ দ্য ডায়া অ্যান্ড ওয়াইপ ইন দ্য থ্রেড ক্লিন। তারপর এটা থ্রেডটাকে কি করতে হবে? ডায়াস থেকে বের করে সেটাকে কি করতে হবে? রিমুভ, থ্রেড ক্লিন করতে হবে।
তো তারপর কি বলছে যে 3 নাম্বারটা বলছে ডাই রুব্রিকেটিং করার সময় পাইপটিকে একটি ডাই দিয়ে সঠিক দৈর্ঘ্যে থ্রেড করুন। তারপর বলতেছে থ্রেড করার পর ডাইসটি সরিয়ে ফেলতে হবে এবং থ্রেডটিকে পরিষ্কার করতে হবে। 5 নাম্বার বলতেছে থ্রেডটি শুধুমাত্র ক্লোজ থ্রেডের পাইপটি জয়েন্টে যোগ করুন। তারপর হাত দিয়ে পাইপ থ্রেড সম্মুখটা ফিটিংটা কি করতে হবে, যেদিকে আমরা জয়েন করব সেদিকে আমরা কি করতে হবে, টাইট দিতে হবে। কোথাও কি শোনা যাচ্ছে? apply the pipe joint compound to the male threaded only। তার মানে এটা কি আমাদের কি মেল থ্রেডেড, আর আমরা তো মেল থ্রেড এবং ফিমেল থ্রেডে তো চিনি, তাই না? যে এখানে কোনো কিছু এসে জয়েন্ট দেয়া হয় সেটা হচ্ছে মেল মেল থ্রেড, আর যেখানে অলরেডি হোল করা আছে আমরা শুধু একটা ফিটিং করব সেটা হচ্ছে আমাদের মেল থ্রেড। তারপর 6 নাম্বার বলতেছে কি twist the fitting into the pipe thread by hand and then the tighten the joint with the help of 5 wands। যে হাত দিয়ে পাইপ থ্রেডের সম্মুখে ফিটিংটা কি করতে হবে, মসরাতে হবে বা এটাকে ঘোরাতে হবে যেন এটা কি হয়, থ্রেডের সাথে ভালোভাবে জয়েন লেগে যায়। তারপর বলতেছি এখানে এই যে থ্রেডের যে জয়েন্ট কম্পোনেন্ট আছে সেটাকে ভালো করে কি করতে হবে, সিলেন দিয়ে ফিল করতে হবে। ফিল করার পর সেটাকে আপনার অয়েল গ্রিজ এবং রিজিওয়াস প্লাস্টিক বাইন্ডার দিয়ে কি করতে হবে, এটাকে আটকা দিতে হবে। তারপর আবার কিছু আবার বলছে তেল রেজিনাস প্লাস্টিক বাইন্ডার দ্বারা কি করতে হবে, রাখা উপকরণ তেল কিছু থ্রেড যৌগ তৈরিতে বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। তারপর নিচে কি বলতেছে কার্বনেট সিলিকেট সীসা এবং বেরিয়াম অক্সাইড পাউডার উপযুক্ত অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কি করবে, মেনি অ্যাপ্লিকেশন। তারপর বেরিয়াম অক্সাইড ইজ কেমিক্যালি ইনসার্ট উইদিন দ্য কম্পাউন্ড। থ্রেডের মধ্যে কি করবো, যে এর মধ্যে কি দিতে হবে, সিলিকেট অথবা লিড বেরিয়াম অক্সাইডের পাউডার দিতে হবে যেন এটা কি করতে পারে, জয়েন্টটাকে ভালোভাবে রাখতে পারে। এটার মধ্যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া যেন ঘটাতে না পারে, তাহলে ওয়েদারের সাথে বিক্রিয়া ঘটে কি হবে, মরিচ ধরে যাবে। নাম্বার অফ থ্রেডেড ইন পাইপ, একটা পাইপের দৈর্ঘ্য অনুযায়ী এবং এর ডায়া অনুযায়ী কয়টা স্ট্রেংথ অনুযায়ী এটা কয়টা প্যাচ হবে বা কয়টা থ্রেড কাটা যাবে, কোন পাইপের জন্য কত সংখ্যা থ্রেড হবে সেটা এই চার্টে দেখানো আছে। যদি আমরা দেখি যে 1/2 ইঞ্চি ডায়ার পাইপ, থ্রেডের পার ইঞ্চিতে কতটা করতে পারবো আমরা, 14টা করতে পারবো। 1/2 ইঞ্চি ডায়ার পাইপ হয় তাহলে পার ইঞ্চিতে 14টা থ্রেড করতে পারবো। তা সেক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেট লেন্থ হবে কত, সেটা হবে 3/4, মানে 20 mm লেন্থ হবে। অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ থ্রেডেড টু বি 10, মানে 10টা হতে পারে। অ্যাপ্রক্সিমেট টোটাল থ্রেড মার্কআপ হ্যান্ড অ্যান্ড ওয়্যার 7/16, 7/16 মিলিমিটার পর্যন্ত হতে পারে, মানে হচ্ছে মোট 0.44 মিলিমিটার। 5 মিলিমিটার হতে পারে। তারপর আমার
3-4 যদি আমার পাইপ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, 14টা পার ইঞ্চিতে 14 থ্রেড হতে পারে। এটা লেন্থ আসতে পারে আমার 3-4। তারপর নাম্বার অফ থ্রেড আসতে পারে আমার কত, 10টা। তার জন্য যে আমার পাইপের যে থ্রেড মার্কআপ যে এরিয়াটা, সেটা আসতে পারে আমার 1/2 ইঞ্চি। তো 3 ইঞ্চি যদি আমার, সরি, 3 ইঞ্চি একটা পাইপ হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি নাম্বার থ্রেড আমরা কি করতে দেখবো যে থ্রেড পার ইঞ্চিতে আমাদের 8টা, কারণ পাইপ বড় এবং সেখানে থ্রেড সংখ্যা আমার 8টা। অ্যাপ্রক্সিমেট লেন্থ হতে পারে প্রত্যেকটার ক্ষেত্রে আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি মানে এই 8টা থ্রেড কাটতে আমার যে পরিমাণ এরিয়াটা যাবে, সেটা আমার 1.5 ইঞ্চি মতো আসবে। তারপর অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ থ্রেড টু বি, এটা কি হতো 8টা থেকে 12টাও হতে পারে। সেক্ষেত্রে আমার যে পাইপের যে ওয়ান্ডস অথবা হ্যান্ড, যেটা মার্কআপ হ্যান্ড হবে, সেটা হবে আমার 1 ইঞ্চি। তারপর যদি আমরা দেখি 10 ইঞ্চি পাইপের জন্য, 10 ইঞ্চি পাইপের আহ সাইজ হলে আমাদের নমিনাল পাইপ সাইজ 10 ইঞ্চি। সেক্ষেত্রে আমার এখানে maybe 10 ইঞ্চি নাই, যে 6 ইঞ্চি দেখি আমরা 10 নম্বর সিরিয়ালে। 6 ইঞ্চি পাইপের জন্য যে থ্রেড পার ইঞ্চিতে আমি কত কাটতে পারবো, 8টা থেকে 14টা। প্রত্যেকটার ক্ষেত্রে আপনার লেন্থ হবে, থ্রেড হবে 1.3/4, 2.5 ইঞ্চি, একটু কম। তারপরে অ্যাপ্রক্সিমেট যে লেন্থটা আসবে, সেটা আসতে পারে 1 ইঞ্চি, 1.20। যদি একটা কথা বলি, যদিও এই নাম্বারগুলো আমাদের প্লাম্বিং ডিজাইনের ক্ষেত্রে তেমন প্রয়োজন হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার প্রয়োজন হয়। সো আমাদের এটা জেনে রাখা ভালো, এই জন্য এখানে আমি ইমপ্লিমেন্ট করেছি এটা। প্লাস্টিক পাইপ জয়েন্ট, প্লাস্টিক পাইপ জয়েন্টটা আমরা আহ, পরবর্তী ক্লাসে দেখব।